আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। অব্যাহত আছে পাল্টাপাল্টি হামলা। এবার দুবাইয়ের মার্কিন কনসুলেটে আঘাত হেনেছে মিসাইল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঘরে বাইরে ব্যাপক চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। ধারণা বিশেষজ্ঞদের, সংঘাত বন্ধে কৌশলে ট্রাম্পকে বাধ্য করতে চায় ইরান। নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ে পড়ার শঙ্কা এশিয়া ও ইউরোপের দেশগুলো। দেশে এখনই সংকটের আশঙ্কা নেই, দাবি মন্ত্রীর। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট নেই বলছেন বিশেষজ্ঞরা। মতপার্থক্য রাজনৈতিকভাবে সমাধানের তাগিদ। একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে দিয়েছে তারা আমরা এই করব, জনগণ সেই জন্য তাদের ভোট দিছে, অর্থাৎ তাদের একটা দায়বদ্ধতা আছে। সংস্কার প্রস্তাবগুলি জুলাই সনদী বলেন বা যার যত প্রস্তাব আছে সংসদ এগুলি আলোচনা করবে এবং আলোচনা করে 2/3 ভোটে পাশ করবে। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। কথা হতে পারে বহুল আলোচিত আকসা জিসৌমিয়া নিয়ে। পরবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। লেনদেনের তথ্য চেয়ে সব আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বিএফআইইউ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে সাইদ মুজতবা হুসেইনি খামেনি। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে নির্বাচিত করেছে। সূত্রের বরাতে এমনটা জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ইরানের নতুন রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান হবেন মুজতবা খামেনি। ইরানে ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধিপ্রাপ্ত তিনি। 1969 সালে জন্ম নেওয়া মুস্তফা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে, যিনি একসময় রেভলিউশনারি গার্ড আইআরজিসির সদস্য ছিলেন। এছাড়াও ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ধারণা করা হয় ইরানের প্রভাবশালী দুই বাহিনী আইআরজিসি ও বাসিজ ফোর্সে মুস্তফার ব্যাপক প্রভাব রয়েছে। 2019 সালে মুস্তফা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। ব্যাপক হামলা হয়েছে রাজধানী তেহরান ও কোম শহরে। ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে যৌথ বাহিনী, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির পরমাণু স্থাপনায় নতুন করে হামলার দাবি করেছে ইসরায়েল। তেহরানের 2টি শিল্প এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে তেল আবিব। শিগগিরই সেখানে অভিযান চালানো হবে বলে জানিয়ে দিয়েছে সতর্কবার্তা। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। লেবাননও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমা বর্ষণ করেছে আইডিএফ। ইরাকের পশ্চিম আল কাইম শহরে ইরানপন্থী কাতাইব হিজবুল্লাহ সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হয়েছে হামলা। দুবাইয়ের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কনসুলেট ভবনের পার্কিং লটে আঘাত হানে একটি ড্রোন। এতে বিকট বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন লেগে যায় সেখানে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার কিছুক্ষণ পরেই আগুন নেভাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে কনসুলেট ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর টার্গেট করেও হামলা চালায় আইআরজিসি। একদিন আগে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় ইরান। জন্মভূমি মাশহাদে সমাহিত করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, নিশ্চিত করেছে আইআরজিসি সম্পৃক্ত বার্তা সংস্থা ফার্স। অবশ্য এখনও ঘোষণা করা হয়নি জানাজার স্থান, তারিখ ও সময়। তবে দাফনের আগে আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা রয়েছে আইআরজিসির। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদকে শিয়া সম্প্রদায়ের জন্য পবিত্র বিবেচনা করা হয়। সেখানে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ খামেনির বাবাকেও সমাহিত করা হয়েছিল। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় মেয়ে, নাতি ও জামাতা সহ নিহত হয় আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় আহত খামেনির স্ত্রীও 2 দিন পর মারা যান।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সহ 20টিরও বেশি আলাদা ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে একযোগে আকাশ, সমুদ্র ও ভূমি থেকে চালানো হচ্ছে হামলা। B-1, B-2 বোম্বার, F-35, F-22 সহ অরোধ ডজনের বেশি যুদ্ধবিমান ব্যবহার করছে মার্কিন বাহিনী। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রোন, মিসাইল সিস্টেম দিয়েও ইরানে চলছে মার্কিন তাণ্ডব। 28 ফেব্রুয়ারি শুরু, এরপর ইসরায়েলকে সাথে নিয়ে ইরান জুড়ে লাগাতার বোমা ফেলে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির 5 শতাধিক স্থানে চালানো হয়েছে হামলা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা। চলমান এই যুদ্ধে আকাশ, ভূমি ও জল 3 স্থান থেকেই ইরানে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। একদিকে যুদ্ধ বিমান থেকে ফেলছে টনকে টন বোমা, অন্যদিকে মিসাইল লঞ্চার, ড্রোন দিয়েও চলছে তাণ্ডব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, অভিযানে এখন পর্যন্ত অর্ধ ডজনের বেশি মডেলের যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা। B-1 বোম্বারের পাশাপাশি B-2 স্টিলথ বোম্বার দিয়ে লক্ষ্য বানানো হচ্ছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। এছাড়াও বিস্ফোরক ফেলতে ব্যবহার করা হচ্ছে F-35, F-22, F-15 ও F-16 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানও। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধেই প্রথমবারের মতো লুকাস ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। হামলা চালাচ্ছে MQ-9 রিপার ড্রোন দিয়েও। এছাড়াও ভূমি থেকে হাইমার্স রকেট সিস্টেম দিয়ে চলছে হামলা, নৌযান থেকে ছোড়া হচ্ছে টমাহক ক্রুজ মিসাইল। ইরানের পাল্টা হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে প্যাট্রিয়ট, থার্ড ও কাউন্টার ড্রোন সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ শুরুর আগেই ইরানের আশপাশে জড়ো করা হয় USS জেরাল্ড ফোর্ড, USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। নৌটহলের জন্য P-8 পোসেইডন বিমান ব্যবহার করছে মার্কিন বাহিনী। এছাড়াও রিফুয়েলিং সহ লজিস্টিক সাপোর্টের জন্য বিভিন্ন আকাশযানের সহায়তা নিচ্ছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঘরে বাইরে ব্যাপক চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধের খরচ যোগাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ বাড়বে, মার্কিন জনমনে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র হবে ক্ষোভ। অপরদিকে ইরানের লাগাতার হামলায় অস্থিরতা বাড়বে মধ্যপ্রাচ্যে, আন্তর্জাতিক তেল বাণিজ্যে পড়বে মারাত্মক প্রভাব। এতে যুদ্ধ থামাতে ট্রাম্পকে চাপ দেবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে পরাজিত করতে এই রণকৌশল নিয়েছে ইরান। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিল কম সময়ে ঝটিকা হামলা চালিয়ে রেজিম পাল্টে ফেলা। কিন্তু সেই পরিকল্পনা আপাতভাবে ভেস্তে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হয়তো এ কারণেই ডোনাল্ড ট্রাম্প বলছেন, উদ্দেশ্য হাসিলে লাগতে পারে আরও 3 থেকে 4 সপ্তাহ সময়। বিশ্লেষকদের দাবি, দীর্ঘ সময় যুদ্ধ চালানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। রয়েছে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি। যুদ্ধ লম্বা হলে চাপ বাড়তে থাকবে মার্কিন অর্থনীতির ওপর, এমনটাই মত তাদের। প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য নেতানিয়াহুর চেয়ে ভিন্ন। তিনি চাইবেন না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক। যুদ্ধে প্রতিদিন কি পরিমাণ খরচ হয় সে সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। সংঘাত দীর্ঘস্থায়ী হলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জনপ্রিয়তা হারাবেন তিনি। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে লাভ ইরানের। মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য তেহরানের। এ উদ্দেশ্যে সর্বোচ্চ শক্তির পরিবর্তে কৌশল অবলম্বন করে বিক্ষিপ্তভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালাচ্ছে IRGC। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছে তারা। যুদ্ধ বন্ধে ইরানের কাছে একটাই পথ খোলা আছে, তা হলো যে কোনো উপায়ে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করা। আর এ কারণেই তারা উপসাগরীয় দেশগুলোতে হামলা করছে। একই সাথে হরমুজ প্রণালী বন্ধেও তৎপরতা চালাচ্ছে, কারণ বিশ্বের 20% অপরিশোধিত তেল এ প্রণালী দিয়েই সরবরাহ হয়। ইরান এসব করছে যাতে আন্তর্জাতিক চাপে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধের ইতি টানতে পারেন। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রদত্ত শর্ত না মেনে কৌশলে ট্রাম্পকে যুদ্ধ থেকে পিছিয়ে আসতে বাধ্য করতে চাইছে ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার জবাবে স্থগিত ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এমন পরিস্থিতির জেরে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল ও এলএনজি এর মতো গুরুত্বপূর্ণ জ্বালানির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। হরমুজ প্রণালী তো বটেই, ইরানের ড্রোন হামলায় বন্ধ রয়েছে কাতার, আমিরাত, সৌদি, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি তেল শোধনাগারের কার্যক্রম। এসব ঘটনার জেরে এরই মাঝে ইউরোপের বাজারে এক লাফে 46% বৃদ্ধি পেয়েছে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির দাম। পাশাপাশি 13% অর্থাৎ ব্যারেল প্রতি $82-এরও বেশি বেড়ে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছে তেলের দাম। সংকট যদি 1 বছরের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, তখন অন্য কোনো উপায়ে এই 20% গ্যাসের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এশিয়া এবং ইউরোপ দুই অঞ্চলেই গ্যাসের দাম আকাশচুম্বী হবে। এদিকে চড়া দামে গ্যাস কিনতে অপারগ পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। চরম ক্ষতির মুখে পড়বে জাপান, এমনকি আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াও। হরমুজের পথে বিশ্বের 1/5 বা 20% জ্বালানি সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যার মূল আমদানিকারক জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো দেশগুলো। জানা গেছে এশিয়ার দেশগুলোর কাছে প্রায় 82% এলএনজি রপ্তানিকারক কাতারের পাশাপাশি বন্ধ হয়েছে দৈনিক 5.5 লাখ তেল শোধনকারী সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি শোধনাগার। বিশ্লেষকদের মতে সংঘাত পরিস্থিতির জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ কমতে থাকলে চরম বিপর্যয়ের মুখে পড়বে এশিয়ার বেশিরভাগ দেশ। আমার ধারণা, এই যুদ্ধে আমরা এমন এক নজিরবিহীন সংকটের দিকে এগুচ্ছি যা রাশিয়া ইউক্রেন সংঘাতের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় এই পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জ্বালানি সংকটে জর্জরিত হতে যাচ্ছে এশিয়া। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও পশ্চিম আফ্রিকার গ্যাস আমদানি করতে তীব্র প্রতিযোগিতা শুরু হতে পারে এশিয়ার দেশগুলোর মাঝে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখনই জ্বালানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিশ্বব্যাপী সংকট দেখা গেলে বাংলাদেশের সমস্যা হতে পারে। আর বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, দাম বৃদ্ধির শঙ্কা নেই। বলেন, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি ভাবা হচ্ছে। দেশের জ্বালানি খাত বলতে পুরোটাই আমদানি নির্ভর। ডিজেল, অকটেনের পর গ্যাসের মূল ভরসাও এখন বিদেশি এলএনজিতে। ফলে বৈশ্বিক যে কোনো পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ সে আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও সৌদির তেল শোধনাগারে হামলা বৈশ্বিক তেল সরবরাহে আঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞরা। তবে সরকারি প্রতিষ্ঠান বিপিসি বলছে, আপাতত জ্বালানি তেলের সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় যথেষ্ট মজুদ রয়েছে। দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে, জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান বিপিসি চেয়ারম্যান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মার্চের যে 2টা জাহাজ, তার মধ্যে একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনো বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই, সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজলেও দেশের জ্বালানি খাতে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্বজুড়ে সংকট দেখা দিলে দেশেও এর প্রভাব পড়তে পারে। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, কোনো অসুবিধা নেই। বর্তমান মজুদে ডিজেল 14 দিন, অকটেল 28 দিন, পেট্রোল 15 দিন ও ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েল 55 দিন চলতে পারে বলে জানিয়েছে বিপিসি।
রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট তৈরি হবে না বলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী এমনিতেই সংবিধান সংস্কার করতে পারবে বিএনপি, তবে তা টেকসই হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে মতপার্থক্য দেখা দিয়েছে তার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। আরিফুর রহমান সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতেই জারি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির এই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট, আর এতে হায়ের পক্ষে রায় দেন 65% বেশি ভোটার। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তৈরি হয় মতদ্বৈততা। জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। নতুন করে মঙ্গলবার জুলাই জাতীয় সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। সংসদ যখন শপথ নিতে যায়, বিএনপি কি শপথ নিছে? নাই না, তোরা তো ধরে এসে বলেই দিয়েছে এটা ইলিগাল। তো এটা তো যেটা ইলিগাল সেটা ইলিগালই। তারপরে কেউ হয়তো ইন্টারেস্টে গেছে, কোর্টে গেলে এটা তো কোর্ট তো আর এটা কোর্ট কি সংবিধানের বাইরে কোনো কিছু বলতে পারবে? কোর্ট তো এই সংবিধানের অধীনে কাজ করছেন, সংবিধানের বাইরে তো একটা কথা বলতে পারবেন না। সংকট হবে আমি মনে করছি না, তবে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। সেটা হয়তো আমাদের তরুণ প্রজন্ম কিভাবে নেয় এটার একটা বিষয় আছে। ভবিষ্যতে এই সংবিধানের ব্যাপারে মনোভাব কি ধরনের হবে সেটারও একটা বিষয় আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আইন বিশেষজ্ঞরা বলছেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে বাধা হবে না বলছেন তারা। এই সংস্কার প্রস্তাবগুলি জুলাই সনদে বলেন বা যার যত প্রস্তাব আছে সংসদ এগুলি আলোচনা করবে এবং আলোচনা করে 2/3 ভোটে পাশ করবে। অতএব এখানে দ্বিতীয় একটা পরিষদের কোনো দরকার ছিল বলে মনে হয় না। এটা একটা প্রথম থেকে একটা ভ্রান্ত ধারণার উপরে ভিত্তি করে হয়েছে। তবে উচ্চ আদালত থেকে রুল জারির পর এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপি। আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট মতদ্বৈততা দূর করতে হবে রাজনৈতিকভাবে। একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে দিয়েছে তারা আমরা এই করব, জনগণ সেই জন্য তাদের ভোট দিছে, অর্থাৎ তাদের একটা দায়বদ্ধতা আছে, তারা করবে। এখানে কোনো জটিলতা বা জুলাই সনদ গেল এগুলোরও কোনো বিষয় না। আর ওটা আদালতে গেছে, ওটা এমনি একটা মানে ডেড ইস্যু বলতে এটা না, লিগ্যাল ভিত্তি নাই। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে এই বাস্তবায়নটা টেকসই হতো। সংসদের মাধ্যমে এটা করাটা আদালতের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। তার আগে আগামী 12ই মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনের আলোচনায় সংকটের সমাধান হবে বলে আশা বিশেষজ্ঞদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের ভাড়া 25% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজার ঈদে না হলে কোরবানির আগে এই সিদ্ধান্ত কার্যকরের আশা সড়ক, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রীরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি থাকায় ঈদের আগেই ঢাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ ও দিনাজপুরে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য বিশেষ বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। গণপরিবহনে চলাচলকারীদের বড় একটা অংশই শিক্ষার্থী। জীবনের প্রয়োজনে নিত্যদিন পথ চলতে হয় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদেরও। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই 3 শ্রেণী নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি শিক্ষার্থীরা আগের মতোই লোকাল বাসে পাবে ভাড়া ছাড়।
মঙ্গলবার সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে এ নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রী জানান, ঈদের আগেই সিদ্ধান্ত কার্যকরের চেষ্টা করবে সরকার। আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে এবং এইটা কার্যকর হবে। 25% ভাড়া ডিসকাউন্টে পরিচয়পত্র পরিদর্শন করতে হবে এবং আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে তো আপনি রেলে টিকিট কাটেন এখন, তো সেটা দেখালেই 65+ নাগরিকরা এই সুবিধাটা পাবে। দুয়ারে করা নাড়ছে ঈদ উল ফিতর। নতুন সরকারের সামনে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার চ্যালেঞ্জ। সড়ক পরিবহন মন্ত্রী জানান, সব প্রস্তুতি নেওয়া হয়েছে, স্বাচ্ছন্দ্যে হবে ঈদ যাত্রা। রাস্তার উপর যততত্র অবস্টেকল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলো লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেইগুলি সেটা থাকবে না, যততত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সরকার প্রধানের কাছে তুলে ধরেন দুই সিটির আর্থিক দুরবস্থা। নাগরিক সুবিধার জন্য চান থোক বরাদ্দ। আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়, সেটার জন্য আমি ওনাকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার শঙ্কায় বগুড়ার পরিবর্তে 10 মার্চ রাজধানীর করাইলে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে করাইল বস্তি, করাইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এছাড়া ঈদের আগেই সারা দেশে খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দিনাজপুর থেকে খাল খননের কাজ শুরু হবে। সরকারের 180 দিনে খননের লক্ষ্যমাত্রা 1200 কিলোমিটার। আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 3 দিনের সফরে ঢাকা এসেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে মূলত চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বার্তা দিতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ঢাকার কাছে অস্ত্র বিক্রির জন্য বহুল আলোচিত জিসোমিয়া ও আকসা নিয়েও কথা হতে পারে এই সফরে। পাশাপাশি চীনকে চাপে ফেলতে ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারের বার্তাও দিতে পারেন ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী কূটনীতিক। পল কাপুর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নুর উত্তরসূরি। দিল্লি হয়ে রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। 3 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন তিনি। পরিদর্শন করবেন জুলাই স্মৃতি জাদুঘর, যোগ দিবেন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ইফতারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই কর্তা ব্যক্তির সফর কি বার্তা দিচ্ছে? নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে চাচ্ছে, এটা আবার হয়তো এটাও সিগনিফাই করে যে নতুন সরকারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বেশ চাওয়া পাওয়ার বিষয়ও আছে। বাংলাদেশে নতুন সরকার, তাদের প্রায়োরিটিস, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায়োরিটিস, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে নিজেকে পরিচিত করা, নিজেকে একটু এডুকেট করা, এটা একটা বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায়ও স্পষ্ট ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশটির ব্যবসা বাণিজ্য সুরক্ষার বিষয়টি। মূলত ওয়াশিংটনের সেই অগ্রাধিকার নিয়েই আলাপ হতে পারে পল কাপুরের সফরে। চায়না এবং আমেরিকার সম্পর্ক কিভাবে ব্যালেন্স করবে, এটা অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত বিচক্ষণতার সাথে ঠিক করতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আর এখন ইগনোর করছে না কোনো পক্ষ, বিশেষ করে আমেরিকানরা। তারা যে দেশগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তাদের সাথে ইন্টারঅ্যাকশন অন্য দেশগুলো কতটুকু করতে পারবে, এটা কিন্তু এখন অত্যন্ত একটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে। চীনকে তারা ঠেকাতে চায়, তো সেখানে চীনের কাছ থেকে বাংলাদেশকে দূরে কিভাবে রাখা যায়, এটা একটা তাদের প্রায়োরিটি হবে। রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, সেটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ কি করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে পারে, এটা নিয়ে আমার ধারণা একটু বিস্তারিত আলোচনা তারা করতে চায়। অনেকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে চায়,
এবং তার জন্য জেসোমিয়া, আকসা এগুলো নিয়ে অনেক দিন ধরে বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেন দরবার হচ্ছে, কাজ হচ্ছে না। এবার আমার ধারণা তারা সেটা চাইবে। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে ভারত এখনো যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, তাই চীনের প্রভাব কমাতে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তাও দিতে পারেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আমার কৌশলগতভাবে মনে হয় তারা চেষ্টা করবে বাংলাদেশকে ভারতের যত কাছাকাছি রাখতে পারে, তাহলে চীনের কাছ থেকে বাংলাদেশকে দূরে রাখা সম্ভব হবে। একটা ক্লিন আওয়ামী লীগ, তাদেরকে রাজনীতি করতে দেওয়া, সেই বিষয়ে হয়তো দিল্লির আগ্রহ থাকতেই পারে এবং দিল্লির মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্র তারাও কিছু আইডিয়া এই বিষয়ে নিজেরা ক্যারি করতে পারে। তারা হয়তো সেই কিছু মেসেজ বা রিকোয়েস্ট সেটা বাংলাদেশ সরকারকে দেওয়াটা খুব অস্বাভাবিক আমি মনে করব না। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন মার্কিন এই নীতি নির্ধারক। কিভাবে তাদের সাথে কাজ করতে পারে সেই জায়গাটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। BFIUর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্র তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী সহ যাবতীয় দলিল 3 কর্মদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে। ডিজিটাল সার্বভৌমত্বের পথে হাঁটতে চায় সরকার। উদ্যোক্তাদের প্রস্তুতিও আছে, কিন্তু নীতি সহায়তার অভাবে হোঁচট খাচ্ছে। বলছেন, রহস্যজনক কারণে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কাজ আটকে রেখেছিল অন্তর্বর্তী সরকার, যার কারণে ব্র্যান্ড ইউথ আমদানিতে নির্ভরতা বাড়ছিল। সংশ্লিষ্টরা বলছেন, তথ্য প্রযুক্তি খাত স্বনির্ভর করার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তা বান্ধব কাঠামো প্রয়োজন। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। নির্বাচনী ইস্তেহারেও দেয়া হয়েছে প্রতিশ্রুতি। তবে এ খাতের বাস্তবতা ভিন্ন। প্রতিনিয়ত বাড়ছে ব্যান্ডউইথের ব্যবহার। চাহিদার 50%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। এজন্য প্রতি বছর গুনতে হচ্ছে 750 কোটি টাকার বেশি মূল্যবান বৈদেশিক মুদ্রা। ডিজিটাল সার্বভৌমত্বের প্রথম পদক্ষেপ হওয়া উচিত হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি লোকাল ইনভেস্টর দিয়ে তৈরি করে ফেলা। যদি বর্তমান সরকার যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমরা খুবই দৃঢ় বিশ্বাস যে এই বছরের মধ্যভাগে জুন জুলাইয়ের মধ্যে আরও 3টা সাবমেরিন কেবল তাদের সার্ভিসে আসা সম্ভব। ব্যান্ডউইথের উপর বিদেশ নির্ভরতা কাটাতে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের জন্য লাইসেন্স দেওয়া হয় 3টি প্রতিষ্ঠানকে। 600 কোটি টাকা বিনিয়োগ করে সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত জলসীমায় কেবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশ জলসীমায় কেবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না। 5টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে অলরেডি অনুমোদন পেয়ে গেছি, বাট 4টা জায়গা থেকে আমরা আসলে এখন পর্যন্ত অনুমোদন পাই নাই। আমাদের অ্যাপ্লিকেশনের সময় প্রায় 1 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেছে। তো এখনো আমরা কোনো, যেহেতু 4টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে এখনো পজিটিভ কোনো রেসপন্স পাই নাই, আমরা আসলে এই কাজটা এখন শুরু করতে পারছি না। নানান জটিলতায় রাষ্ট্রায়ত্ত 3য় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তি পিছিয়ে গেছে। বেসরকারি উদ্যোক্তারা বলছেন, দ্রুত নীতি সহায়তা দিলে বেসরকারি 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে আরও 50,000 Gbps ব্যান্ডউইথের সরবরাহ পাবে বাংলাদেশ। ইন্টারনেটের মূল্য প্রায় 30 থেকে 40% ডিডাক্ট করা সম্ভব। তার মানে এখন গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ের একটা গ্রাহক যে 10 Mbps-এর ব্যান্ডউইথের একটা ইন্টারনেট ব্যবহার করছেন কিংবা 20 Mbps-এর যে প্যাকেজগুলি ব্যবহার করছেন, ওনারা সমপরিমাণ টাকা খরচ করে 100 to 100 Mbps-এর ইন্টারনেট ব্যবহার করতে পারবে। বেসরকারি সাবমেরিন কেবলের সেবায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই বলে দাবি করেন উদ্যোক্তারা। ট্রাস্টের যে একটা পারসেপশন, আনট্রাস্টেড কেবল কিনা, এই পারসেপশনটাকে ব্রেক করার জন্য আমরা অলরেডি 3 কনসোর্টিয়াম মেম্বার আমরা কিন্তু একটা ইউরোপিয়ান প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা এখানে যে অ্যাক্টিভ ইকুইপমেন্টটা ইউজ করব ফর ট্রান্সমিটিং ডেটা, সেটা কিন্তু ইউরোপিয়ান প্রতিষ্ঠানের। তো যারা হচ্ছে
ট্রাস্টেড। টেলিজিওগ্রাফির পূর্বাভাস বলছে 2027 সালে বাংলাদেশের ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 25,000 জিবিএস এর বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার দুঃখ বলেই খ্যাত গোমতী নদী বর্ষাকালে বন্যায় এ নদী ধারণ করে রুদ্র রূপ। 2024 সালে বাঁধ ভেঙে কয়েকটি উপজেলার ফসলি জমি ও বসতঘর ডুবেছিল গোমতীর জলে। চলতি বছর বর্ষাকালের আগে সে সংখ্যা আরও বেড়েছে। নদীর দুই পারের মাটি অবাধে কাটছে একটি চক্র। বিষয়টি দেখভালের দায়িত্ব যাদের, তারা করছেন একে অপরকে দোষারোপ। এদিকে নদীর মাটি কাটার বিষয়ে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমি এখন রয়েছি আদর্শ সদর উপজেলার সমারচর গুমতির পাড় এলাকায়। আমার ডান পাশের যে ভয়াবহ গর্তটি রয়েছে সেটি মূল গুমতির প্রবাহপীঠ থেকে অন্তত 20 ফুট গভীরে, যা মাটি খেকুরা মাটি কেটে লুট করে নিয়ে গেছে। এভাবেই রাতের আধারে ধ্বংস করা হচ্ছে গোমতী নদীর দুই পারের অন্তত 96 কিলোমিটার অংশের কৃষিজমি ও গাছপালা। গোমতী থেকে মাটি কাটার বিরুদ্ধে কৃষিমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পর নড়েচড়ে বসেছে দপ্তরগুলো। আজকার পরে থেকে 1 ফোঁটা মাটিও গোমতী থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসন এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে। কুমিল্লার প্রাণ প্রবাহ গোমতী থেকে অবাধে মাটি কাটায় হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। নদী রক্ষা আর বাঁধ সংরক্ষণের দায়িত্ব যাদের, সেই সংস্থার চোখের সামনেই বছরের পর বছর লুট হচ্ছে মাটি। ফলে 2024 সালে বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়েকটি উপজেলার হাজারো ঘরবাড়ি ও ফসলের মাঠ। মাটি কাটার কারণে পাড়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙা ফটো লাগছিল। ভবিষ্যতে জল আসলে ভাঙে ভাঙে পার দিয়ে এই ভালো, এই যে গাড়ি ঘোড়া চলতেছে এগুলো উইরা যায়, ঘরের মাল সামানা যা আছে সব কিছু ধুলাবালি ঘুরে যায়। রাতকে ঘুমান জানা ট্রাক্টরের চাওয়ানে, ডান ট্রাকের চাওয়ানে গাড়িও অ্যাক্সিডেন্ট করে হালাই দিয়ে যায় গিয়া। অবৈধভাবে মাটি কাটলেও পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ সচেতন মহলের। আর প্রশাসন বলছে তারা নিজ উদ্যোগে অভিযান চালালেও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় নেওয়া যায় না আইনগত কোনো পদক্ষেপ। গোমতী দিয়ে মাটি বা বালু উত্তোলন বা কাটা আমরা বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড যদি করে সেটা ওনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা অনুমোদন নিয়ে করবে, এর বাইরে করতে গেলে আমরা করতে দিব না। সবাই যদি প্রশাসনের দিকে দেখাই দেয় যে ওনারাই করবেন শুধু এটা, তাহলে আমি চাইবো যে এটা মনে হয় সবারই দায়িত্বটা নিজে নিজে থেকে অনুধাবন করা উচিত। নদীর পাড়ে প্রায় 3000 হেক্টর কৃষিজমি থাকলেও এখন দাঁড়িয়েছে 2100 হেক্টরে। কৃষি কর্মকর্তার দাবি, এ বিষয়ে সচেতন করা হচ্ছে নিয়মিত। আর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেখিয়ে দেন নির্বাহী প্রকৌশলীকে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে বাস্তবায়ন করা কঠিন, মানুষ যদি সচেতন না হয়। আমি বলছি যে আপনি সংশ্লিষ্ট এক্সএনের কাছে যান, ওনার কাছে সবই আসছেন, আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সব কিছু বলে দিই, ঠিক আছে? উনি আপনাকে সুন্দরভাবে বলে দেবেন। এদিকে বছরের পর বছর লুটপাট থামছে না কেন, এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী দিলেন দায়সারা জবাব। আমার একোয়ারকৃত ভূমি এবং আমার স্ট্রাকচার রক্ষা করা, আমি সেক্ষেত্রে ক্ষতি করলে তখন আমি মামলা করি এবং অনেক সময় আমরা ম্যাজিস্ট্রেট নিয়েও যাই আর কি। এখন যখন কৃষি জমি থেকে কাটে বা অনেকে দেখা যাচ্ছে ব্যক্তিগত জমি বিক্রি করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আমি আসলে অথরিটি না। নদী বাঁচলে শহর কিংবা গ্রাম বাঁচবে, এখন দেখার বিষয় মন্ত্রীর হুঁশিয়ারির পরও দায়িত্বপ্রাপ্ত সংস্থার পদক্ষেপে বন্ধ হয় কিনা গোমতীর পার কাটা আর মাটির অবাধ বাণিজ্য। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। প্রায় 4 বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে হবিগঞ্জের শাহজিবাজার 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট। 110 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ইউনিট থেকে এখন জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন এতে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় 3000 কোটি টাকা। অথচ মাত্র 54 কোটি টাকার মেরামত ব্যয়ের অভাবে 4 বছরে সরকারি ক্ষতি হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। কেন মেরামত হয়নি সে কারণও জানা নেই সংশ্লিষ্ট কারোর। হবিগঞ্জের শাহজিবাজার 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র 2016 সালে প্রতিষ্ঠিত কেন্দ্রটি 2022 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি সচল করতে ওই বছরে বিদ্যুৎ মন্ত্রণালয়ে 50 কোটি টাকার সংস্কার ব্যয়ের প্রস্তাব পাঠায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি।
কয়েক দফা যাচাইয়ের পরও অজ্ঞাত কারণে মেলেনি অনুমোদন। বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে গত 4 বছরে সরকার খুইয়েছে প্রায় 20,000 কোটি টাকা। তখন যে সরকার ছিল, সচিব ছিল, তারা কেন তা তো ব্যাখ্যা দেয় না যে আমরা এটা অনুমোদন দিব না। পিডিবির কাছে রেন্টাল কোম্পানি আলারা প্রায় এখনো 60,000 কোটি টাকা পায়। এখানে যদি 330 চালু থাকতো হয়তো সেই ভর্তুকিটা হয়তো 40,000 কোটির মতো চলে আসতো, কমে আসতো আর কি ভর্তুকিটা। মন্ত্রণালয়ের সাড়া না পেয়ে 2023 সালে নিজ উদ্যোগে দরপত্র আহ্বান করে পিডিবি। 2025 সালের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কিছুটা বিলম্ব হয়। মেরামত শেষে গত 27 ফেব্রুয়ারি 110 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি পুনরায় চালু হয়। চলতি মাসের মধ্যে 165 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন প্রধান প্রকৌশলী। এই প্ল্যান্টের উৎপাদন খরচ 5 টাকা ইউনিট প্রায়। আর এই বিদ্যুৎ যদি আমরা ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালায়া যদি 100 মেগাওয়াট থেকে উৎপাদন নেই, ওটার প্রতি ইউনিটের খরচ প্রায় 20-25 টাকাটা। তার মানে পার কিলোওয়াট আওয়ারে আমার অতিরিক্ত খরচ হয় ওখানে 20 টাকা। সেই হিসাবে 165 মেগাওয়াটে প্রতিদিন এই 20 টাকা সেভিং হিসাবে 8 কোটি টাকা করে সরকার পিডিবির তথা সরকারের সাশ্রয় হবে। শাহাজিবাজার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফেরায় একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আসবে স্থিতিশীলতা। তবে দীর্ঘ বিলম্ব ও আর্থিক ক্ষতির বিষয়ে জবাবদিহিতার প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ঈদ উল ফিতর সামনে রেখে চাঁদপুরে জমজমাট বিপণী বিতানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো। এদিকে কাপড়ের মান আর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ঈদের বাকি আর মাত্র 2 সপ্তাহ। এরই মধ্যে ক্রেতা সমাগমে জমজমাট চাঁদপুরের বিপণী বিতানগুলো। পোশাকের পাশাপাশি চাহিদা রয়েছে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রীর। 3 পিস শাড়ি সহ শিশুদের নতুন সব জামা কাপড়ে সাজানো হয়েছে দোকানগুলো। পছন্দের তালিকায় সারারা, গারারা, নায়রা সহ দেশি বিদেশি নানা নামের বাহারি সব পোশাক। বরাবরের মতোই ছেলেদের ভিড় পাঞ্জাবি আর শার্ট প্যান্টের দোকানে। ক্রেতারা বলছেন নতুন নতুন ডিজাইনের পোশাক পাওয়া গেলেও দাম তুলনামূলক বেশি। ওয়াইফের জন্য শাড়ি কাপড় কিনেছি, বাচ্চার জন্য, মেয়ে বাবুর জন্য ফ্রক কিনেছি। ছেলের জন্য এগুলো সব কেনাকাটা হয়েছে, আরো কেনাকাটা বাকি আছে। এবার কালেকশন গুলো একটু ভালোই মনে হচ্ছে, তবে রেটটা আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ক্রেতার চাহিদা বিবেচনায় বাহারি পোশাকে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। দাম নিয়েও রয়েছে তাদের অজুহাত। শেষ সময়ে বিক্রি আরো বাড়বে বলে আশা তাদের। নায়রা, এরপরে আমার সারারা, গারা এগুলো বলে আর কি, এগুলো চাহিদা ভালো আর কি। বাজেট মনে হয় একটু কম, মানে আমাদের সাথে মানে হইতেছে না, দাম মিলতেছে। বেশিরভাগই প্রবাসীরা তো এখন একটু আতঙ্ক আছে, মধ্যপ্রাচ্যের সবাই বেতন টেতন পাঠাইলে হয়তো আশা করি ভালো বিজনেস হবে, ভালো হবে আর কি। আমাদের বেচাকেনা ভালো, আমরা আশা করতেছি যে গত বছরের তুলনায় এবার আরো ভালো করতে পারবো। অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে, তাই নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার। ঈদ উপলক্ষে যে জমজমাট ব্যবসা চলছে, তাদের আজকে আমরা কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করে যে বিদেশি পণ্য রয়েছে সেখানে আমরা কসমেটিক্স আমদানিকারকের সিল সম্বলিত যে স্টিকার গুলো থাকার কথা সেগুলো আমরা পাই নাই। পাশাপাশি আমরা মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছি এবং আমরা অধিক মুনাফার এখানে প্রমাণ পেয়েছি। 200% পর্যন্ত তারা লাভ করতেছে। এজন্য আমরা 3টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মিত্রদের সাহায্য করতে এবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এরই মধ্যে বাল্টিক সাগর থেকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রণতরী শার্ল দ্য গল। বহরে রয়েছে একাধিক ফ্রিগেট ও যুদ্ধজাহাজ। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। চার্লস দ্য গল ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী যা পারমাণবিক শক্তি চালিত। 2টি ফুটবল মাঠের সমান বিশাল এই নৌযানটিতে একই সাথে 30টির মতো যুদ্ধবিমান ও প্রায় 2000 সেনা থাকতে পারে। রণতরীটি 24 ঘন্টায় 1000-এর বেশি কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এছাড়াও ইরানের হামলা মোকাবেলায় সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ও রাফাল যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স।
হিল স্থলবন্দরের গুদামে স্তূপ হয়ে পড়ে আছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এসব পণ্য সচল বাণিজ্যের অংশ নয়, দীর্ঘ 16 বছর ধরে রয়েছে খালাসের অপেক্ষায়। আইনি জটিলতায় পড়েছে কাস্টমস কর্তৃপক্ষ, বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। বাইরে পণ্যবাহী ট্রাকে দীর্ঘ জট থাকলেও হিলের স্থলবন্দরের ভিতরে চিত্রটা একদম ভিন্ন। গুদামগুলোতে পাহাড় সমান স্তূপ হয়ে আছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এগুলো কোনো সচল বাণিজ্যের অংশ নয়, বরং গত 16 বছর ধরে এখানে জঞ্জাল হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার সম্পদ। মাল গোডাউন ভর্তি হয়ে থাকতেছে, মাল নামার জায়গা হচ্ছে না। মালটা তাড়াতাড়ি অকশনে যদি মানে সেল করে তাহলে তাড়াতাড়ি গোডাউনটা খালি হয়ে যায়। কাস্টম করে মাল আনলোড করতে লাগবে, আনলোড করার পর লোড দিতে হবে বাংলা গাড়িতে। তো আনলোড যে করবো গোডাউনে, ওয়ার হাউসে তো জায়গা নাই। 2-4-5 বছর রয়ে যাচ্ছে পোর্টে, সেই মালগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। সেটা না হচ্ছে দেশের কাজে লাগতেছে, না হচ্ছে ইম্পোর্টারের কাজে লাগতেছে, সম্পূর্ণ টাকাটাই আমাদের ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। কাপড়, প্রসাধনী থেকে শুরু করে ছোট বড় নানা মেশিনারিজ কিনে এই তালিকায়। আমদানিকারকদের সাথে আইনের লড়াই আর আমদানিতান্ত্রিক জটিলতায় এসব পণ্যের খালাস প্রক্রিয়া থমকে আছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় অধিকাংশ পণ্যের গুণগত মান নষ্ট হয়েছে। পিছনে যতগুলো মালামাল দেখতেছেন, এই মালামালগুলো সবগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে। সামনে ওই পাশে আছে, ওই পাশে আছে, বিভিন্ন সাইডে মালামাল দীর্ঘদিন পড়ে আছে। এ বিষয়ে কাস্টমসকে একাধিকবার বিভিন্ন সময় চিঠি দ্বারা, বিভিন্নভাবে মৌখিকভাবে চিঠি দ্বারা বিভিন্নভাবে জানানো হয়েছে, কিন্তু তারা এ বিষয়ে কোনো তারা আগ্রহ দেখায় না। পণ্যগুলো সঠিক সময় নিলামে তোলা সম্ভব হলেও সরকার পেত কোটি কোটি টাকার রাজস্ব। অথচ এখন রাজস্ব তো দূরে থাক, বন্দর কর্তৃপক্ষ এসব পণ্য থেকে প্রাপ্ত নিয়মিত মাসুল থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দীর্ঘদিনের এই স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘ আইনি বাধা কাটিয়ে শীঘ্রই পণ্যগুলো নিলামে তোলার প্রক্রিয়া চলছে। আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি যে এগুলো কি ইনভেন্টরি করা আছে কিনা, তালিকা করা আছে কিনা। ইতিমধ্যে আমরা সেই তালিকা পেয়ে গেছি। তো আমরা আশা করতেছি এই প্রক্রিয়া শুরু করে আমাদের নিলামের এবং ধ্বংসের পুরো প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঈদের পরে। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত এই নিয়ম প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাণ ফিরবে বন্দরের গুদামগুলোতে। শাস্তিন অন্তরা, যমুনা নিউজ। বিশ্বকাপের মহারণ এখন অন্তিম লগ্নে। টুর্নামেন্টের উত্তেজনা ছাপিয়ে এখন সবার চোখ 4 জায়ান্টের দিকে। একদিকে ইতিহাস গড়ার হাতছানি, তো অন্যদিকে হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই, যেখানে প্রথম সেমিফাইনালে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, আর দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়বে ইংল্যান্ড। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে খেলাটি। বিশ্বকাপের পর্দা নামার সময় হয়ে এসেছে। মাঠের লড়াই শেষে টিকে আছে সেরা 4 শক্তি, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড। প্রত্যেকটি দলের সামনেই এখন ডু অর ডাই পরিস্থিতি। হারলে বিদায়, আর জিতলে নিশ্চিত হবে ফাইনালের টিকিট। সেই লক্ষ্যেই প্রথম সেমিতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচটি মূলত 2 আন্ডারডগ কিন্তু দুর্দান্ত ধারাবাহিক দলের লড়াই। তবে এবার জোকার স্টক ম্যাচ হেরে ফেলে অদম্য ক্রিকেট খেলছে প্রোটিয়ারা। বোলিংয়ে লুঙ্গি এনগেডি ও করবিন যেমন আগুন ঝরাচ্ছেন, তেমনি ব্যাটিংয়ে এইডেন মার্করাম ও রায়ান রিকলটন যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড মানেই এক সুশৃঙ্খল দল। তবে এবার ব্যাটিংয়ে টিম সেইফার্ড আর ফিন অ্যালেন এবং বোলিংয়ে রচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি দলের বড় ভরসার নাম। তারা জানে কিভাবে স্নায়ুচাপ সামলে বড় ম্যাচে জয় ছিনিয়ে নিতে হয়। এখন পর্যন্ত এই দুই দলের শেষ 5টি হেড টু হেডে 3 ম্যাচই জিতেছে ব্ল্যাক ক্যাপরা, আর 2 ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে দ্বিতীয় সেমিফাইনালটি, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। তবে ম্যাচ ভেন্যু মুম্বাইতে ইংলিশদের বিপক্ষে পরিসংখ্যান বেশ ভালো ম্যান ইন ব্লুদের। এখন পর্যন্ত 5 ম্যাচে 3টিতে জিতেছে ভারত, আর 2টি জিতেছে ইংল্যান্ড। তাই তো এই ম্যাচে ভারতকে এগিয়ে রেখেছেন অনেক ক্রিকেট ভক্ত। তবে ইংল্যান্ডকে আবার পেছনে রাখার উপায় নেই। টানা 5বার ও সব মিলিয়ে 6বার টি20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংলিশরা। কিন্তু গত আসরের সেমিতে ভারতের কাছে তাদের হারের ক্ষত এখনো তাজা। বদলা নিতেই মাঠে নামবে হ্যারি ব্রুকের দল। সঞ্জনা আইভি,
যমুনা স্পোর্টস। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।